এটা বেসিক গ্রামারের 61তম ক্লাস। আর এই ক্লাসে যা যা শেখা যাবে: 1. বেয়ার অথবা জিরো ইনফিনিটিভ কি। 2. আট ক্ষেত্রে ভার্বের বেইস ফর্মের ব্যবহার। 3. ভার্বের বেইস ফর্মের প্র্যাকটিক্যাল ইউজেস। এবং 4. শত শত এক্সাম্পলস আছে এই ক্লাসে। ক্লাসটা শেষ পর্যন্ত দেখলে অবশ্যই উপকৃত হবেন। হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। এই ক্লাসটা বেয়ার ইনফিনিটিভ এবং ভার্বের বেইস ফর্মের বিস্তারিত ব্যবহারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করি শেষ পর্যন্ত এই ক্লাসটা দেখবেন। ভিউয়ার্স, প্রথমেই দেখুন বেয়ার ইনফিনিটিভ অথবা জিরো ইনফিনিটিভ আসলে কি। সাধারণত বেয়ার ইনফিনিটিভ সম্পর্কে প্রচলিত ধারণা হচ্ছে লেট, মেক, হেল্প, ওয়াস, সি এবং হিয়ারের পর কোনো ভার্ব থাকলে সেটা বেয়ার অথবা জিরো ইনফিনিটিভ বসবে। যেমন আমাকে যেতে দাও, লেট মি গো হওয়ার কথা, কিন্তু এখানে টু গো। তো ভিউয়ার্স, আপনারা ফুল ইনফিনিটিভের ক্লাসে দেখেছেন কোনো কিছু করতে, যেতে, খেলতে, পড়তে এরকম যদি থাকে তাহলে টু গো, টু প্লে, টু ড্যান্স, টু কুক এরকম বসে যায়। রান্না করতে থাকলে টু কুক, নাচতে থাকলে টু ড্যান্স, কিন্তু এখানে শুধু গো হয়েছে। আর এই কারণেই গো এখানে বেয়ার অথবা জিরো ইনফিনিটিভ। তাহলে বেয়ার অথবা জিরো ইনফিনিটিভ হচ্ছে টু ছাড়া ভার্বের বেইস ফর্ম। তো টু ছাড়া ভার্বের বেইস ফর্মই হচ্ছে বেয়ার অথবা জিরো ইনফিনিটিভ। তো এখানে একটি বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে সাধারণত বেয়ার ইনফিনিটিভ সম্পর্কে প্রচলিত একটি ধারণা রয়েছে যে লেট, মেক, হেল্প, ওয়াজ, সি এবং হিয়ার এরপরে ভার্ব থাকলে সেটা বেয়ার ইনফিনিটিভ বসবে। আর বেয়ার ইনফিনিটিভ আসলে এই যে এখানে দেখুন লেট রয়েছে, সেই জন্য কিন্তু এখানে টু গোটা হয়নি, এখানে শুধু গো হয়েছে। আর এই শুধু গো হওয়ার অবস্থাটাই হচ্ছে আসলে বেয়ার ইনফিনিটিভ। যেখানে টু হওয়ার কথা কিন্তু টুটা হয়নি, সেটাই হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। তো বিষয়টি আরেকটু বিস্তারিতভাবে দেখুন। সেটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ অথবা জিরো ইনফিনিটিভ হলো উইদাউট টু প্লাস ভার্ব ওয়ান। যেমন অর্থাৎ টু ছাড়া ভার্ব ওয়ান অথবা ভার্বের বেইস ফর্ম। যেমন আমি ক্রিকেট খেলতে পারি, আই ক্যান প্লে ক্রিকেট। আপনারা ইনফিনিটিভের ক্লাসে দেখেছেন টু প্লাস ভার্ব ওয়ান থাকলে বাংলা হতে পারে খেলা, খেলতে, খেলে। তো টু প্লাস ভার্ব ওয়ান থাকলে ইনফিনিটিভের ক্লাসে আপনারা দেখেছেন যে বাংলা হয়ে যেতে পারে খেলা, খেলতে, খেলে, এরকম বাংলা হতে পারে। এখানে খেলতে আছে বলে হওয়ার কথা টু প্লে, কিন্তু লেখা হয়েছে আই ক্যান প্লে ক্রিকেট। এখানে দেখুন আমি ক্রিকেট খেলতে পারি, এখানে হওয়ার কথা খেলতে থাকলে তো টু প্লে হওয়ার কথা, কিন্তু এখানে লেখা হয়েছে আই ক্যান প্লে ক্রিকেট। আই ক্যান টু প্লে ক্রিকেট লেখা হয়নি, লেখা হয়েছে আই ক্যান প্লে ক্রিকেট। এটাই হলো বেয়ার অথবা জিরো ইনফিনিটিভ। আসলে যেখানে ইনফিনিটিভ হওয়ার কথা কিন্তু লেখা হয়নি, সেন্সে থাকবে, সেটাই হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন যে যেখানে ইনফিনিটিভ হওয়ার কথা কিন্তু সেখানে ইনফিনিটিভ লেখা হয়নি, টু লেখা হয়নি, কিন্তু সেন্সে থাকবে, সেটাই হচ্ছে বেয়ার ইনফিনিটিভ, অর্থাৎ উইদাউট টু প্লাস ভার্ব ওয়ান অথবা ভার্বের বেইস ফর্ম। এখন দেখুন ব্রডার সেন্সে আমরা বলতে পারি যে বেয়ার অথবা জিরো ইনফিনিটিভ হচ্ছে ভার্বের বেইস ফর্ম। তো ব্রডার সেন্সে আমরা বলতে পারি যে বেয়ার অথবা জিরো ইনফিনিটিভ হচ্ছে ভার্বের বেইস ফর্ম। এখন আর সেজন্য ভার্বের বেইস ফর্ম নিয়ে এই ক্লাসে আলোচনা করাটা বেটার, অর্থাৎ কোন কোন ক্ষেত্রে ভার্বের বেইস ফর্ম বসবে সেই বিষয়টা এই ক্লাসে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। যদি প্রকৃত অর্থে ইংরেজি শিখতে চান তাহলে ভার্বের বেইস ফর্ম কোন কোন ক্ষেত্রে হবে সেই বিষয়টা অবশ্যই জানতে হবে, কারণ ভার্বের বেইস ফর্ম দিয়ে আসলে অনেক শত শত সেন্টেন্সেস তৈরি করা যায় এবং বিভিন্ন ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে বসবে সেটা অবশ্যই জানতে হবে। তো সেজন্য অবশ্যই ক্লাসটি শেষ পর্যন্ত দেখবেন। তো দেখুন যে 8টি ক্ষেত্রে ভার্বের
বেস ফর্ম বসবে। 1. Modal verb can, could, may, might, shall, should, will, would, must, had better, would rather, dare, need. নোট, ডেয়ার এবং নিড প্রিন্সিপাল ভার্ব হলে কিন্তু ইনফিনিটিভ টু হয়ে যাবে। এগুলো বিস্তারিত আলোচনা করা হবে। প্রথমে আগে কোন কোন ক্ষেত্রে বসে সেটা দেখুন। 2 নম্বর ক্ষেত্রটা হচ্ছে কিছু প্রিপোজিশনস আছে, যেমন বাট, দেন, এক্সেপ্ট, সেভ, এগুলোর পরে ভার্বের বেস ফর্ম বসবে। 3 কিছু প্রিন্সিপাল ভার্বস রয়েছে, যেমন লেট, মেক, হেল্প, ওয়াজ, সি, হিয়ার, এগুলোর পরেও ভার্বের বেস ফর্ম বসবে। 4 কিছু অক্সিলিয়ারি ভার্বস রয়েছে, যেমন ডু, ডাজ, ডিড, এইগুলোর পরে ভার্ব থাকলে সেটার ভার্বের বেস ফর্ম বসবে। 5 বেটারের পরে ভার্বের বেস ফর্ম। 6 লেট অ্যালোনের পরেও ভার্বের বেস ফর্ম। 7 হোয়াই নটের পরেও ভার্বের বেস ফর্ম। 8 ইম্পারেটিভ সেন্টেন্সেও ভার্বের বেস ফর্ম বসে। তো ভিউয়ার্স, এই 8টি ক্ষেত্রে সাধারণত ভার্বের বেস ফর্ম বসে, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। এখন এই 8টি ক্ষেত্র বিস্তারিত আলোচনা করা হবে, অবশ্যই ক্লাসটি শেষ পর্যন্ত দেখবেন, যাতে ভার্বের বেস ফর্ম দিয়ে আপনি প্র্যাকটিক্যালি ইংরেজিতে অনেক সেন্টেন্সেস তৈরি করতে পারেন। তো প্রথম যে ক্ষেত্রটি সেটি হচ্ছে 1 মোডাল ভার্বস। মোডালস ভার্বের বেস ফর্ম বসে। সবগুলো মডেল না, যেই মডেলগুলোতে ভার্বের বেস ফর্ম বসে সেইগুলো দেখুন। ক্যান, কুড, মে, মাইট, উইল, উড, শ্যাল, শুড, মাস্ট, ডেয়ার, নিড, ভার্বের বেস ফর্ম বসবে এগুলোর পরে। তো যেমন আমি ইংরেজিতে কথা বলতে পারি, আই ক্যান স্পিক ইংলিশ, ক্যানের পরে ভার্বের বেস ফর্ম স্পিক। আমি ইংরেজিতে কথা বলতে পারলাম, আই কুড স্পিক ইংলিশ। আমি ইংরেজিতে কথা বলতেও পারি, 50% পসিবিলিটি, আই মে স্পিক ইংলিশ। 50% পসিবিলিটির ক্ষেত্রে মে ব্যবহার করতে হয়, সেজন্য 50% পসিবিলিটি এখানে লিখে দিয়েছি। তারপর দেখুন, আমি ইংরেজিতে কথা বলতেও পারি, 30% পসিবিলিটি, আই মাইট স্পিক ইংলিশ। আমি ইংরেজিতে কথা বলবো, আই শ্যাল অথবা উইল স্পিক ইংলিশ। আমি ইংরেজিতে কথা বলতাম, আই উড স্পিক ইংলিশ। আমার ইংরেজিতে কথা বলা উচিত, আই শুড স্পিক ইংলিশ। আমি অবশ্যই ইংরেজিতে কথা বলবো, আই মাস্ট স্পিক ইংলিশ। আমার বরং ইংরেজিতে কথা বলা ভালো, আই হ্যাড বেটার স্পিক ইংলিশ। আমি বরং ইংরেজিতে কথা বলবো তবু লিখবো না, আই উড রেদার স্পিক ইংলিশ দেন রাইট। তো ভিউয়ার্স, এখানে দেখুন সব জায়গায় স্পিক আর স্পিক ভার্বের প্রেজেন্ট ফর্ম অথবা ভার্বের বেস ফর্ম। তো ভার্বের বেস ফর্মটা বসে গেছে, সেই জন্য হচ্ছে এই মডেলগুলোর পরে ভার্বের বেস ফর্ম বসে সবসময়। এখন নিডের একটা নোট দেখুন। নিড যখন মোডাল ভার্ব তখন এরপরে টু হবে না, বরং এটা সাধারণত প্রশ্নবোধক এবং নাবোধকে বসে। তো নিড যখন মোডাল ভার্ব, তখন মোডাল ভার্ব হিসেবে নিড কিন্তু অ্যাফার্মেটিভ সেন্টেন্সে বসে না। সে কারণে নিড যখন মোডাল ভার্ব তখন এরপরে টু হবে না, বরং এটা সাধারণত প্রশ্নবোধক এবং নাবোধকের ক্ষেত্রে বসে। যেমন তোমার কি সেখানে যাওয়া দরকার, নিড ইউ গো দেয়ার। এটা কিন্তু মোডাল ভার্ব হিসেবে করলে নিড ইউ গো দেয়ার। আপনি যদি যদি প্রিন্সিপাল ভার্ব হিসেবে করতেন তাহলে ডু ইউ নিড টু গো দেয়ারও লেখা যেত, কিন্তু মোডাল ভার্ব হিসেবে করলে নিডটা আগে চলে আসবে, নিড ইউ গো দেয়ার। আবার দেখুন, আমার সেখানে যাওয়া দরকার নাই, আই নিড নট গো দেয়ার। এটা মোডাল ভার্ব হিসেবে প্রশ্নবোধক এবং নেগেটিভের ক্ষেত্রে বসে। কিন্তু নিড যখন প্রিন্সিপাল ভার্ব তখন নিডের পরে টু বসবে। প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহার করলে তখন নিডের পরে টুটা হয়ে যাবে। যেমন আমার সেখানে যাওয়া দরকার,
আই নিড টু গো দেয়ার, নিড টু সেটা কিন্তু মডাল ভার্ব নয়, সেটা প্রিন্সিপাল ভার্ব হয়ে যাচ্ছে। সে কারণে কিন্তু যদি বলি যে তার সেখানে যাওয়া দরকার, তখন কিন্তু হয়ে যাবে হি নিডস টু গো দেয়ার। প্রিন্সিপাল ভার্ব হওয়ার কারণে ভার্বের একটা এসও হয়ে যেতে পারে। সে কারণে আশা করি বুঝতে পেরেছেন যে নিড যখন মডাল ভার্ব, তখন সেটি প্রশ্নবোধক এবং নেগেটিভের ক্ষেত্রে তখন টু হবে না। আর নিড যখন প্রিন্সিপাল ভার্ব, যখন মোডাল ভার্ব তখন টু হবে, কিন্তু প্রিন্সিপাল ভার্ব হলে পারে সেখানে অবশ্যই নিডের পরে টু দিতে হবে। এটাও কিন্তু প্রিন্সিপাল হিসেবে ব্যবহার করা যেত, যেমন ডু ইউ নিড টু গো দেয়ার, তখন টু হয়ে যাচ্ছে। আবার আমার সেখানে যাওয়া দরকার নাই, আই ডু নট নিড টু গো দেয়ার, তখন কিন্তু প্রিন্সিপাল ভার্ব হিসেবে নিডের পরে টু বসে যাচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন নিডের নোটটা। এবার দেখুন ডেয়ার, ডেয়ারও মোডাল ভার্ব, তখন এরপরে টু হবে না, কারণ এটা সাধারণত প্রশ্নবোধক এবং না বোধকের ক্ষেত্রে বসে। ডেয়ার যখন মোডাল ভার্ব তখন কিন্তু এরপর টু হবে না, যখন মোডাল ভার্ব তখন টু হবে না, কারণ এটা সাধারণত প্রশ্নবোধক এবং না বোধকের ক্ষেত্রে বসে। কিন্তু ডেয়ার প্রিন্সিপাল ভার্ব হলে টু বসবে। ডেয়ার যদি প্রিন্সিপাল ভার্ব হয় তখন কিন্তু টু বসে যাবে। যেমন যেমন আমি সেখানে যেতে সাহস করি না, আই ডেয়ার নট গো দেয়ার, এটা মডাল ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে, সেজন্য আই ডেয়ার নট গো দেয়ার। এটা যদি প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহার করতেন সেটাও করা যেত, আই ডোন্ট ডেয়ার টু গো দেয়ার, তখন আই ডোন্ট ডেয়ার টু গো দেয়ার হয়ে যেত। কিন্তু ডেয়ার মডাল ভার্ব হয়ে যাচ্ছে, সে কারণে ডেয়ার নট, তারপরে ভার্ব বেস ফর্ম বসে, তাহলে ডেয়ারের পরেও বেস ফর্ম বসবে যখন মডাল ভার্ব। যখন ডেয়ার প্রিন্সিপাল ভার্ব তখন কিন্তু আবার টু হয়ে যাবে, যেমন আই ডু নট ডেয়ার টু গো দেয়ার। আচ্ছা, ওকে। তবে দেখুন সে কি এখানে বসতে সাহস করে, ডেয়ার হি সিট হিয়ার, যেহেতু দেখেছেন যে ডেয়ার মডাল ভার্ব প্রশ্নবোধক এবং নেগেটিভের ক্ষেত্রে বসে মডাল ভার্ব হলে, সেজন্য এখানে টু হবে না তখন। আর সে এই কাজটা করতে সাহস করে, তখন এটি প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহার করতে, সেজন্য হি ডেয়ার্স টু ডু দ্য ওয়ার্ক, হি ডেয়ার্স টু ডু দ্য ওয়ার্ক। আশা করি বুঝতে পেরেছেন ডেয়ারের নোটটা। ডেয়ার যখন মডাল ভার্ব তখন ডেয়ারের পরে ভার্বের বেস ফর্ম বসবে, ভার্বের বেস ফর্ম বসবে। কিন্তু ডেয়ার যখন প্রিন্সিপাল ভার্ব, সেই কাজটা করতে সাহস করে প্রিন্সিপাল, তখন কিন্তু ডেয়ারের পরে টুটা বসে যাবে। আর মোডাল ডেয়ারের বিস্তারিত আলোচনা রয়েছে একটি ক্লাসে, আমার প্লেলিস্টে গিয়ে মোডালের যে ক্লাস, মোডাল ভার্বের যে ক্লাসগুলো দেওয়া আছে সেখানে ডেয়ারের বিস্তারিত আলোচনা করা আছে, সেখান থেকে দেখলে বিষয়টা আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। এখন আরেকটি নোট দেখুন, ক্যানট বাট এর পরে ভার্বের বেস ফর্ম বসবে। যেমন আমি কাজটা না করে পারি না, আই ক্যানট বাট ডু দ্য ওয়ার্ক, আই ক্যানট বাট ডু দ্য ওয়ার্ক। সে না হেসে পারল না, হি কুড নট বাট লাভ। এই যে ক্যানট বাটের পরে ভার্বের বেস ফর্ম, কুড নট বাটের পরেও ভার্বের বেস ফর্ম, তাহলে এই মোডাল ভার্বগুলোর পরে ভার্বের বেস ফর্ম বসে। তো যেহেতু আলোচনাটা হচ্ছে কোথায় কোথায় আসলে ভার্বের বেস ফর্ম বসে সেই বিষয় নিয়ে, তো মোডাল ভার্বের বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন যে যেই মোডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসবে সেটা বুঝতে পেরেছেন। এখন দেখুন দুই নাম্বার কিছু প্রিপোজিশনস, যেমন বাট, দেন, এক্সেপ্ট, সেভের পরে সেভের পর ভার্বের বেস ফর্ম বসবে, সেভের পর হবে এখানে, সেভের পর ভার্বের বেস ফর্ম বসবে। যেমন বাট অর্থ হচ্ছে ছাড়া, যখন প্রিপোজিশন তখন বাট অর্থ হচ্ছে ছাড়া। যেমন আমি রান্না করা ছাড়া সব কিছুই করতে পারবো, আই উইল বি এবল টু ডু এভরিথিং বাট কুক, আই উইল বি এবল টু ডু এভরিথিং, আমি সব কিছু করতে পারবো, বাট কুক, রান্না করা ছাড়া সব কিছু করতে পারবো। ওখানে বাট অর্থ ছাড়া। আবার এক্সেপ্ট মানেও ছাড়া, সে মজা করা ছাড়া কিছুই করতে পারে না, তাহলে হি ক্যানট ডু এনিথিং এক্সেপ্ট মেক ফান, হি ক্যানট ডু এনিথিং এক্সেপ্ট মেক ফান। তো এক্সেপ্টের পরেও ভার্বের বেস ফর্ম বসবে, তখন এগুলো প্রিপোজিশন সেন্সে ব্যবহার করা হচ্ছে। সেভ অর্থও কিন্তু ছাড়া, যেমন সে খাওয়া ছাড়া কিছুই বোঝে না, হি ডাজেন্ট আন্ডারস্ট্যান্ড এনিথিং এলস, সে খাওয়া ছাড়া আর কিছুই বোঝে না, সেজন্য হি ডাজেন্ট আন্ডারস্ট্যান্ড এনিথিং এলস, সে আর কিছুই বোঝে না, বাট ইট, খাওয়া ছাড়া আর কিছুই বোঝে না। তাহলে এগুলো কিন্তু সব অর্থগুলোই হচ্ছে ছাড়া। আবার দেন মানে থেকে বা চেয়ে, যেমন আমি বরং মরবো তবু ভিক্ষা করব না, আই উড রেদার ডাই দেন বেগ। এই যে দেনের পরেও কিন্তু বেগিং বা টু বেগ হয়নি, দেন বেগ। তাহলে বুঝতে পেরেছেন যে বাট, এক্সেপ্ট, সেভ, দেন এই প্রিপোজিশনগুলো, এগুলো প্রিপোজিশন হিসেবে ব্যবহার করা হয়েছে এখানে। আর এই প্রিপোজিশনগুলোর পরে
ভার্বের প্রেজেন্ট ফর্ম, যেমন বাট কুক, এক্সেপ্ট মেক ফান, বাট ইট, সরি এখানে সেভ মানে স্যার এখানে বাটের জায়গাটা সেভ হবে, আমি এখানে ভুলক্রমে বাট লিখে ফেলেছি। এরকম বলতে পারেন যে হি ডাজন্ট আন্ডারস্ট্যান্ড এনিথিং এলস, সেভ মানেও কিন্তু সারা, সেভ কিন্তু প্রিপোজিশন হিসেবে ব্যবহার করা যায়, তখন সেটি অর্থ হয়ে যাবে সারা। সেজন্য এটা হবে হি ডাজন্ট আন্ডারস্ট্যান্ড এনিথিং এলস সেভ ইট, সরি বাট হবে না, সেভ ইট। আবার দেন অর্থ থেকে বাচ্চে, এখানেও কিন্তু দেখুন যে দেন বেগ, ভিক্ষা করার চেয়ে, সেজন্য দেন বেগ। তো এইগুলো প্রিপোজিশন এবং এই প্রিপোজিশনের পরে ভার্বের বেস ফর্ম বসবে। আশা করি বুঝতে পেরেছেন। এবার দেখুন 3 কিছু প্রিন্সিপাল ভার্বস লেট, মেক, হেল্প, ওয়াজ, হিয়ার, সি, হিয়ার, এই ভার্বসগুলোর পর অন্য ভার্বের বেস ফর্ম বসবে। এই ভার্বগুলোর পরে যদি অন্য ভার্ব থাকে তাহলে সেই ভার্বের বেস ফর্ম বসবে, যেটা আপনারা বেয়ার ইনফিনিটিভ হিসেবে দেখেছেন। এখন দেখুন লেট, সে আমাকে সেখানে যেতে দেবে না। হি উইল নট লেট মি গো দেয়ার, লেট রয়েছে সেজন্য টু গো হবে না, শুধু গো হবে। হি উইল নট লেট মি গো দেয়ার। মেক, আমাকে হাসাও যদি পারো। মেক মি লাফ, এখানে কিন্তু টু হয়নি, টু লাফ না, মেক মি লাফ, আমাকে হাসাও, ইফ ইউ ক্যান, যদি পারো আমাকে হাসাও। হেল্প, আমি তোমাকে ইংরেজি শিখতে সাহায্য করব। আই উইল হেল্প ইউ লার্ন ইংলিশ, আমি তোমাকে ইংরেজি শিখতে সাহায্য করবো, আই উইল হেল্প ইউ লার্ন ইংলিশ। কিন্তু হেল্পটা কিন্তু একটু ব্যতিক্রম, যে হেল্প থাকলে কিন্তু টু লার্নও দেওয়া যায়। আই উইল হেল্প ইউ টু লার্ন ইংলিশ, হেল্পটা একটু ব্যতিক্রম। হেল্প থাকলে ফুল ইনফিনিটিভ এবং বেয়ার ইনফিনিটিভ অথবা জিরো ইনফিনিটিভ দুটাই ব্যবহার করা যাবে, শুধুমাত্র হেল্পে। তাহলে আমি তোমাকে ইংরেজি শিখতে সাহায্য করব, আই উইল হেল্প ইউ লার্ন ইংলিশ, অথবা আই উইল হেল্প ইউ টু লার্ন ইংলিশে ব্যবহার করা যাবে। তারপরে দেখুন শুধুমাত্র হেল্পে আর কি। ওয়াস অথবা সি, আমি তাকে রাস্তার উপর হবে আর কি হাঁটতে দেখলাম, আমি তাকে রাস্তার উপর হাঁটতে দেখলাম। আই স অথবা ওয়াচড হিম, রাস্তা পার হতে দেখলাম, আমি তাকে রাস্তাটা পার হতে দেখলাম। তো পার ঠিকই আছে, আমি তাকে রাস্তাটা পার হতে দেখলাম। আই স অথবা ওয়াচড হিম ক্রস দ্য রোড, এখানে ক্রস দ্য, রাস্তা পার হতে দেখলাম, সেজন্য ক্রস। যেহেতু সি অথবা ওয়াজ থাকলে ভার্বের প্রেজেন্ট ফর্ম, সেজন্য ক্রস, আমি তাকে রাস্তাটা পার হতে দেখলাম। আই স অথবা ওয়াচড হিম ক্রস দ্য রোড। হিয়ার, শোনা, আমি তাকে গান গেতে বা গান গাওয়া শুনলাম, আমি তাকে গান গাওয়া বা গান গেতে শুনলাম। আই হার্ড হার সিং। তো ভিউয়ার্স এখানে দেখুন এই যে লেট আছে বলে গো, ভার্বের বেস ফর্ম। আবার এখানে মেক আছে বলে এখানে লাভ, টু নয়। এখানে হেল্প আছে বলে লার্ন, কিন্তু হেল্পটা ব্যতিক্রম, এখানে টু লার্নও ব্যবহার করলে কোনো সমস্যা হতো না, কারণ হেল্পটা একটু এক্সেপশনাল, দুইভাবে ব্যবহার করা যায়। আর ওয়াচ অথবা সি থাকলে আই স অথবা ওয়াচড হিম ক্রস দ্য রোড, এখানে সি অথবা সি এবং ওয়াচ থাকলে বেস ফর্ম বসবে, সেজন্য টু নয়, ক্রস দ্য রোড। আবার হিয়ার, এখানে আমি তাকে গান গেতে বা গান গাওয়া শুনলাম, যেহেতু হিয়ার রয়েছে সেজন্য সিঙ্গিং না, সিং। তো এখন একটি নোট দেখুন, আই স দ্য ম্যান ক্রস দ্য রোড, সি থাকলে যেহেতু ক্রস, আবার এটি এইভাবেও করা যাবে যে আই স দ্য ম্যান ক্রসিং দ্য রোড। কিন্তু এই দুটি সেন্টেন্সের মধ্যে পার্থক্যটা কি? দুটোই কিন্তু কারেক্ট, আই স দ্য ম্যান ক্রস দ্য রোড আর আই স দ্য ম্যান ক্রসিং দ্য রোড, বোথ সেন্টেন্সেস আর কারেক্ট। কিন্তু এখানে একটি পার্থক্য রয়েছে, সেটা হচ্ছে যে এখানে প্রথম সেন্টেন্সে ক্রস দ্য রোড মানে বোঝাচ্ছে যে আমি লোকটাকে রাস্তা শেষ পর্যন্ত পার হওয়া দেখলাম, মানে লোকটা প্রথম থেকে শেষ পর্যন্ত রাস্তা পার হয়ে গেল, সেই অবস্থাটা সম্পূর্ণভাবে দেখেছি আমি, সেজন্য ব্যবহার করতে হবে আই স দ্য ম্যান ক্রস দ্য রোড। কিন্তু আপনি যদি বলেন যে আই স দ্য ম্যান ক্রসিং দ্য রোড, তাহলে দ্বিতীয় সেন্টেন্সে লোকটা রাস্তা পার হচ্ছিল এবং আমি সেই সময় তাকে দেখেছিলাম, সেক্ষেত্রে ব্যবহার করতে হবে আই স দ্য ম্যান ক্রসিং দ্য রোড। আশা করি বুঝতে পেরেছেন, যখন আপনি বলবেন যে আই স দ্য ম্যান ক্রসিং দ্য রোড, তখন লোকটা রাস্তা পার হওয়া অবস্থা, অর্থাৎ
পার হওয়া মাঝামাঝি অবস্থায় আমি তাকে দেখেছিলাম, সেক্ষেত্রে ক্রসিং ব্যবহার করতে হবে। আর প্রথম থেকে শেষ পর্যন্ত রাস্তা পার হওয়া দেখেছিলাম, সেক্ষেত্রে শুধু ক্রস ব্যবহার করতে। আশা করি বুঝতে পেরেছেন পার্থক্যটি। এবার দেখুন নাম্বার 4, কিছু অক্সিলারি ভার্বস যেমন ডু, ডাজ, ডিড এর পর ভার্বের বেস ফর্ম হবে। তো যেহেতু আলোচনাটা শুধুমাত্র বেয়ার ইনফিনিটিভ কোথায় কোথায় আসলে ভার্বের বেস ফর্ম হবে সেই বিষয় নিয়ে, সেজন্য ডু, ডাজ, ডিড এর পরেও ভার্বের বেস ফর্ম হবে। যেমন ডু অথবা ডাজ, তুমি কি ইংরেজিতে কথা বলো? ডু ইউ স্পিক ইংলিশ? এখানে দেখুন শুধু স্পিক ভার্বের বেস ফর্ম। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বে। আবার আমি যদি বলি যে আমি ইংরেজিতে কথা বলি, তখন আই স্পিক ইংলিশ, তো অ্যাফার্মেটিভ সেন্টেন্সও ভার্বের বেস ফর্ম হবে। আবার সে কি সেখানে যায়? ডাজ হি গো দেয়ার? ডাজ হি গো দেয়ার, সে কি সেখানে যায়? স্পিক বেস ফর্ম, গো বেস ফর্ম। আবার ডিডের ক্ষেত্রেও কিন্তু যদি ডু কিন্তু আরেকটা ক্ষেত্রে ব্যবহার করে, যেমন যদি জোরালোভাবে বলেন যে এখানে আসো, এখানে আসোই, জোরালোভাবে বলছেন যে কাজটি করোই, সেখানে যাওই, এখানে আসোই, তখন কিন্তু আপনি বলতে পারেন ডু কাম হিয়ার, ডু কাম হিয়ার। যদি আপনি বলেন যে আমি তোমাকে ঘৃণা করি, তাহলে হবে আই হেট ইউ। কিন্তু যদি আপনি বলেন যে আমি তোমাকে ঘৃণা করি, আমি তোমাকে ঘৃণা, এরকম যদি ইমফ্যাসিস করেন, তাহলে আই ডু হেট ইউ, আই ডু হেট ইউ ব্যবহার করতে পারেন। তখন কিন্তু ডু একটি অক্সিলারি ভার্ব এবং ডু তখন মোডাল ভার্ব হিসেবে ব্যবহার করে। ডু কিন্তু মোডাল ভার্ব হয়ে যেতে পারে তখন। তো এখানে আসো, শুধু যদি এখানে আসো কাম হিয়ার, কিন্তু যদি বলে যে এখানে আসোই, তখন কিন্তু ব্যবহার করতে হবে ডু কাম হিয়ার, ডু কাম হিয়ার। সেখানে যাওই, ডু গো দেয়ার, এরকম। তো ইমফ্যাসিস করার ক্ষেত্রে ডু মোডাল অক্সিলারি হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। তারপর দেখুন ডিড, তুমি কি সেখানে গিয়েছিলে? ডিড ইউ গো দেয়ার? তো এখানে দেখুন ডু, ডাজ, ডু, ডিড এগুলোর পরে কিন্তু স্পিক, গো ভার্বের বেস ফর্ম, স্পিক, গো, কাম, গো এইগুলোর পরে ভার্বের বেস ফর্ম বসে। এবার দেখুন 5, বেটারের পরে ভার্বের বেস ফর্ম বসবে। বেটারের পরেও ভার্বের বেস ফর্ম বসবে। যেমন বেটার প্লাস ভার্বের বেস ফর্ম। বেটার অনেক সময় হ্যাড বেটারের পরিবর্তে বসে। বেটার কিন্তু শুধুমাত্র যে বেটার, সেটা কিন্তু হ্যাড বেটারের পরিবর্তে আসলে বেটার বসে। কিছু সেন্টেন্স দেখুন, যেমন তোমার বরং এই স্থানটা ত্যাগ করাই ভালো, ইউ বেটার লিভ দিস প্লেস। ইউ বেটার এখানে কিন্তু হ্যাড বেটার, কিন্তু শুধু বেটার স্পোকেন ইংলিশে এবং এই স্পোকেন ইংলিশে এবং মাঝে মাঝে এটা ব্যবহার করা হয়ে থাকে মডার্ন ইংলিশে। ইউ বেটার লিভ দিস প্লেস, ইউ বেটার লিভ দিস প্লেস, তোমার বরং স্থানটি ত্যাগ করাই ভালো, অর্থাৎ ইউ হ্যাড বেটার লিভ দিস প্লেস। আরেকটি বাক্য দেখুন, তোমার বরং তোমার বাবাকে একজন ডাক্তারের কাছে নেওয়াই ভালো, তাহলে ইউ হ্যাড বেটার অথবা ইউ বেটার টেক ইউর ফাদার টু এ ডক্টর। আবার তোমার বরং সময় নষ্ট করাই ভালো, সময় নষ্ট না করাই ভালো হবে, সরি এখানে নাটা লিখতে মিসিং হয়েছে। তোমার বরং সময় নষ্ট না করাই ভালো, তাহলে হবে ইউ হ্যাড বেটার নট ওয়েস্ট ইউর টাইম। এখানে একটা ব্যাপার ইন্টারেস্টিং, যদি হ্যাড বেটারের সাথে নেগেটিভ করতে হয়, তখন কিন্তু হ্যাড বেটারের পরে নটটা দিতে হবে। ইউ বেটার নট অথবা ইউ হ্যাড বেটার নট ওয়েস্ট ইউর টাইম। তোমার বরং সময় নষ্ট না করাই ভালো হবে, এখানে নাটা লিখতে মিসিং হয়েছে, সেজন্য এক্সট্রিমলি সরি। তোমার বরং সময় নষ্ট না করাই ভালো, ইউ হ্যাড বেটার নট ওয়েস্ট ইউর টাইম। হ্যাড বেটারের পরে নটটা দিতে হবে অথবা বেটারের পরে নটটা দিতে হবে। আশা করি বেটারের ব্যবহারটা বুঝতে পেরেছেন। এখন দেখুন 6, লেট অ্যালোনের পরেও ভার্বের বেস ফর্ম বসে। যেমন সে পড়তেই পারে না আবার লেখা। তো লেট অ্যালোন মানে কোনো কিছু করতেই পারে না, বলাই বাহুল্য, এরকম সেন্সে লেট অ্যালোন ব্যবহার করতে হয়। সে 1 মাইলই হাঁটতে পারে না বা 10 মাইল এরকম। কিন্তু দুই পাশেই যদি ক্রিয়া থাকে, তখন কিন্তু সেই পরের ক্রিয়াটার বেস ফর্ম বসে যাবে। যেমন হি ক্যানট রিড, সে পড়তেই পারে না, হি ক্যানট রিড সে পড়তেই পারে না, লেট অ্যালোন রাইট আবার লেখা। আমার বন্ধু দাঁড়াতেই পারে না আবার দৌড়ানো, তখন হয়ে যাবে মাই ফ্রেন্ড ক্যানট স্ট্যান্ড আপ। আমার বন্ধু দাঁড়াতেই পারে না, মাই ফ্রেন্ড ক্যানট স্ট্যান্ড আপ, লেট অ্যালোন রান আবার দৌড়ানো। আশা করি বুঝতে পেরেছেন লেট অ্যালোনের ব্যাপারটা। লেট অ্যালোনের পরে যদি পরের অংশটুকু যদি ভার্ব থাকে, তাহলে সেটি ভার্বের বেস ফর্ম বসে যাবে। সেজন্য লেট অ্যালোনের পরে ভার্ব থাকলে ভার্বের বেস ফর্ম। আশা করি লেট অ্যালোনের ব্যাপারটা বুঝতে পেরেছেন। এখন দেখুন 7, ওয়াই নটের পরেও ভার্বের বেস ফর্ম বসবে।
যেমন আমি তোমার মোবাইল কাভারটা পছন্দ করি না, এটা বদলে ফেলো না কেন। হোয়াই নটের পরেও কিন্তু হোয়াই নট কিন্তু অনেক সময় উপদেশ দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়, অ্যাডভাইস করার ক্ষেত্রে ব্যবহার করা হয়, যেটা করো না কেন, ওটা করো না কেন, সেরকম সেন্সেও হোয়াই নট, কেন নয়, বা এটা করো না, এরকম সেন্সে ব্যবহার করা হয়। তো আমি তোমার মোবাইল কাভারটা পছন্দ করি না, এটা বদলে ফেলো না কেন। সেজন্য যে আই ডোন্ট লাইক ইউর মোবাইল কাভার, হোয়াই নট চেঞ্জ ইট, তখন হোয়াই নটের পরে ভার্বের বেস ফর্ম বসে যাবে। সেজন্য হোয়াই নট চেঞ্জ ইট। আমি জানি যে তুমি ইংরেজিতে দুর্বল, চর্চা করো না কেন। আই নো দ্যাট ইউ আর উইক ইন ইংলিশ, হোয়াই নট প্র্যাকটিস, হোয়াই নট প্র্যাকটিস, প্র্যাকটিস করো না কেন। প্র্যাকটিস করতে হবে, তো সেরকম একটা উপদেশ দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করতে হোয়াই নট প্র্যাকটিস। আমি জানি যে তুমি ইংরেজিতে দুর্বল, চর্চা করো না কেন। আই নো দ্যাট ইউ আর উইক ইন ইংলিশ, তুমি ইংরেজি দুর্বল, হোয়াই নট প্র্যাকটিস, প্র্যাকটিস করো না কেন। আশা করি হোয়াই নটের পরে ভার্বের বেস ফর্ম হবে, সেটা বুঝতে পেরেছেন। এখন দেখুন 8 ইম্পারেটিভ সেন্টেন্সে ভার্বের বেস ফর্ম হবে। যেমন কঠোর পরিশ্রম করো যাতে জীবনে কিছু করতে পারে। যে কঠোর পরিশ্রম করো, আদেশ, উপদেশ, অনুরোধ, সেগুলোর ক্ষেত্রে কিন্তু সবসময় ভার্বের বেস ফর্ম হবে। সেজন্য ইংরেজিটা ওয়ার্ক হার্ড সো দ্যাট ইউ ক্যান ডু সামথিং ইন লাইফ। ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম করো, ওয়ার্ক হার্ড, ওয়ার্ক ভার্বের বেস ফর্ম। ইম্পারেটিভ সেন্টেন্সে সবসময় ভার্বের বেস ফর্ম। সেজন্য ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম করো সো দ্যাট ইউ ক্যান ডু সামথিং ইন লাইফ। তো দরিদ্রদেরকে ঘৃণা করবে না বা করো না, দরিদ্রদেরকে ঘৃণা করো না অথবা দরিদ্রদেরকে ঘৃণা করবে না, তখন হয়ে যাবে ডোন্ট লুক ডাউন আপন দ্য পোর। দরিদ্রদেরকে ঘৃণা করো না বা করবে না, ঘৃণার চোখে দেখো না বা অবজ্ঞা করো না, এরকম সেন্সে ডোন্ট লুক ডাউন আপন দ্য পোর। এখানে কিন্তু লুকড হয়নি, শুধু লুক, সেজন্য দেখেছেন ইম্পারেটিভ সেন্টেন্সে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। তো ভিউয়ার্স, আপনাদের যদি এই ক্লাসটি ভালো লাগে, এইভাবে চর্চা করবেন, অনেক ভার্বের বেস ফর্ম যে 8টি ক্ষেত্রে সাধারণত হয় সেগুলো আপনারা দেখেছেন। তো ভিউয়ার্স, আপনাদের যদি এই ক্লাসটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং খুব সহজে যারা ইংরেজি শিখতে চান তারা আপনার পরিচিত যারা আছে তাদেরকে দিয়ে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সো থ্যাংকস এ লট ফর ওয়াচিং দিস ক্লাস।